প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে জোটবদ্ধ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা সামনে অগ্রসর হচ্ছে, এরা চরম বেকায়দায় পড়েছে। এবং এইখানে যারা জোটবদ্ধ হয়েছে, বিএনপি বাদে জোটের অন্য শরিকগুলো একটা আসনও পাবে এরকম সম্ভাবনা উজ্জ্বল ক্ষীণ। তাহলে যারা বিএনপির সাথে জোট করলো তারা কি ঠকে গেল, নাকি তাদেরকে ইচ্ছাকৃত ঠকানো হলো, নাকি তাদের খুব সূক্ষ্মভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে ঠকানো হলো? কোনটা? এখানে সবগুলোই প্রযোজ্য হতে পারে। কারণ বিএনপির জোটের যে অন্যান্য প্রার্থীরা রয়েছে, সম্ভবত 16টা আসন বিএনপি জোটকে ছেড়ে দিয়েছে। এই 16টা আসনের ভিতরে একটি বা দুটি আসন হয়তো তার শরিক দল পেতে পারে, বাকি সবগুলোতেই কিন্তু গোহারা হারবে। কেন গোহারা হারবে এর একটা ঐতিহাসিক কারণ আছে। চলেন আমরা সেই কারণটার দিকে যাই। তারপরে একটি ভিডিও আমি আপনাদের দেখাবো যে জোটের শরিকদের ভিতরে অন্যতম সবচেয়ে বড় বলা চলে নুরুল হক নূর, তার একটা ভিডিও দেখাবো। আর জামাত ইসলাম তাদের জোট প্রার্থীদের জন্য কি করছে এর একটা ভিডিও একেবারে তারা নিজে মুখে স্বীকার করেছে, সেটি দেখাবো। তাহলে আমরা চলুন আলোচনা করি যে কেন এই জোটগুলো হারার সম্ভাবনা এরকম উজ্জ্বল ক্ষীণ। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, এই যে বিএনপি তার শরিকদের 16টা আসন দিয়েছে, এই 16টা আসনের 16টাতেই বিএনপির খুব শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে। এখানে আরেকটা বিষয় তথ্য আপনাদেরকে দেই, নির্বাচনী যে আসনগুলো, এই আসনগুলো কিন্তু অধিকাংশই 2টি উপজেলা নিয়ে, 2টি থানা নিয়ে একটি আসন গঠিত অধিকাংশ জায়গায়। আর বিদ্রোহী প্রার্থীদের এখানে যে বিষয়টা হয়েছে, এক উপজেলায় একজন প্রার্থী আর এক উপজেলায় আরেকজন প্রার্থী, দুইজনই নমিনেশন পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। এখন যখন দল একজনকে দিচ্ছে, এক উপজেলা থেকে একজনকে দিচ্ছে, তাহলে আরেক উপজেলার লোক সে বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন সে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে গেছে। তো এরকম অবস্থা বিএনপির 119টা আসনে। চিন্তা করবেন, কিন্তু এরকম অবস্থা বিএনপির মোট 300 আসনের ভিতরে 119টা। তাহলে এই যে অবস্থা দাঁড়ালো, এই অবস্থায় কি হয়? সাধারণত দুইজনের একজনও জয়লাভ করে না। কারণ আমি উদাহরণস্বরূপ মনে করেন কুষ্টিয়া 4 আসনকে দিয়ে উদাহরণ দেই। কুষ্টিয়া 4 আসন হচ্ছে খোকসা এবং কুমারখালী, এই 2 উপজেলা নিয়ে গঠিত। এখন এই 2 উপজেলায় মনে করেন ফর এক্সাম্পল মেহেদী আহমেদ রুমি এবং আনসার পরামানিক, আমি নাম কিন্তু অন্যজনের নাম বলছি। তো মেহেদী আহমেদ রুমি এবং আনসার পরামানিক দুইজনই নমিনেশন প্রার্থী। মেহেদী আহমেদ রুমির বাড়ি খোকসা, আনসার পরামানিকের বাড়ি কুমারখালী। মেহেদী আহমেদ রুমি ইতিপূর্বে কয়েকবার এমপি হয়েছেন। কুমারখালীর লোকজন খুব বিলা যে প্রতিবারই খোকসা থেকে নমিনেশন দেয়া হয়, কুমারখালী থেকে দেয়া হয় না, এবার আমাদের কুমারখালী থেকে দিতে হবে, না দিলে পরে আমরা খোকসার লোককে আর ভোট দিব না। এখন কেন্দ্রের কাছে খুব তোড়জোড় করে বলল, কেন্দ্র কুমারখালী থেকে ওনাকে নমিনেশন দিয়ে দিল, খোকসার লোকজন বিলা হয়ে গেল। তাহলে আমরা এতদিন এমপি ছিলাম, আমাদের জনপ্রিয়তা বেশি, আমাদের ভোট বেশি, আমাদের বাদ দিয়ে ওনাদের দিয়ে দেয়া হলো, লেগে গেল কিন্তু কাজ্জা। তাহলে পরে কুমারখালীর লোক শুধু কুমারখালীওয়ালাকে ভোট দেবে, খোকসাওয়ালাকে দেবে না, আর খোকসার লোক শুধু খোকসাওয়ালাকে দেবে, কুমারখালীওয়ালাকে দেবে না। তাহলে একটা আসনের ভোট কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। যখন একটা দলের ভোট 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অপরদিকে মনে করেন জামাতের থেকে দাঁড়িয়েছে আফজাল হোসেন। এখন আফজাল হোসেনের ভোট তো খোকসা এবং কুমারখালী কোনো ভাগ হচ্ছে না, 2 জায়গা থেকেই কিন্তু আফজাল হোসেনের ভোট এক বাক্সে ঢুকছে। তাহলে এখানে জয়লাভ কে করবে? আফজাল হোসেন করবে। এরকম 119টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছে, ওই এ থানা আর ও থানা। এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত নমিনেশন উইথড্র করে নাই। অবশ্য 20 তারিখ পর্যন্ত সময় আছে, দলও খুব কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। তো যত সিদ্ধান্তই নিক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এখানে কোনো কাজ হবে না, এই বিদ্রোহী প্রার্থীরা
তারা তাদের নমিনেশন পেপার উইথড্র করবে না। তাহলে ভোট যখন ভাগ হয়ে যাবে, এই 119টা আসনে কিন্তু জামাতের প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা 95% সমূহ সম্ভাবনা, যদি মানে ব্যতিক্রম কোনো কিছু না ঘটে। তাহলে 119টা আসন কিন্তু বিএনপির ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে। এই 119টার ভিতরে আবার 16টা হচ্ছে ওই যে জোটের প্রার্থী। এখানে এই 16টা আসনে যখন বিএনপির এই শক্ত বিদ্রোহী প্রার্থী থাকবে, তখন কি আর ওই শরিক দলের অন্যরা ভোট পাবে? পাবার কোনো সুযোগ নাই। সুতরাং তাদের কপাল তো পুড়বে। আর এর ভিতরে সবচেয়ে বেশি যে লোকটা ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে আমাদের নুরুল হক নূর। নুরুল হক নূর ক্ষতিগ্রস্ত হবে বেশি এই কারণেই, নুরুল হক নূরের আসলে রাজনৈতিক তার রাজনীতিটা ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ থেকে, শেষ। তার রাজনীতি একেবারে মরে গেছে, সে দিক হারিয়ে ফেলেছে। তার একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল, সে মায়ের খেয়ে খেয়ে যে পর্যন্ত এসেছিল। এই নুরুল হক নূর যদি বিএনপির জোটে না গিয়ে একা একাও নির্বাচন করত, তবুও তার আসনটা সে হয়তো পেত। অথবা সে যদি জামাতের সাথে যেত, তাহলে সে নিশ্চিত তার আসনটা সে পেত। কিভাবে পেত আমি একেবারে আসন বুঝিয়ে দিচ্ছি। নুরুল হক নূর তার যে যেখানে আসন দেয়া হয়েছে, সেখানে বিএনপির একজন শক্তিশালী বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছে। তাকে দল থেকে বলা হয়েছে সে নমিনেশন পেপার উইথড্র করবে না, কোনো মতো অবস্থায় করবে না। তো এই যখন তারা করছে না, তখন বিএনপি তাকে কি করছে? বহিষ্কার করছে। আর বিএনপির বহিষ্কার তো আমরা এখন বুঝতেই পারছি, ইদানিং যতগুলোকে বহিষ্কার করেছে 5 আগস্টের পর থেকে, প্রত্যেককে আবার দলে ফেরত নিয়ে এসেছে। সুতরাং এই বহিষ্কার আদেশ জাস্ট এক টুকরো কাগজ ছাড়া কিছুই নয়। যখন এরা এমপি হয়ে যাবে বিদ্রোহী প্রার্থী থেকে, তখন এদেরকে দলে নিয়ে নেবে। এটা জাস্ট একটা খেলা, এটা ওই বহিষ্কার খেলা একটা, তাছাড়া আর কিচ্ছু নয়। তাহলে নুরুল হক নূরের কপাল কিন্তু অলরেডি পুড়ে গেছে, একেবারে পুড়ে ছারখার হয়ে গেছে। এর ভিতরে নূরের যে সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহ থেকে, সে বিএনপিতে যোগ দিয়ে নমিনেশন ভাগায় নিছে, ওটাও হারবে। এরপরে আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 জন আছে। ব্রাহ্মণবাড়িয়া একজন আছে জুনায়েদ আল হাবিব, উনি হুজুর মানুষ আর কি, বেশি লোভ করতে গেছে, তো সে হারবে। তারপরে জুনায়েদ সাকি, 2 জুনায়েদ আর কি, 2জনই হারবে, একজনও জিতবে না। এখানে দুই জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে, তারা নমিনেশন পেপার উইথড্র করে নাই। সুতরাং কি হচ্ছে বুঝতেই পারছেন। আর অপরদিকে তো রুমিন ফারহানা আছেই। রুমিন ফারহানা কে আমরা আগে যতই মন্দ বলি আর যাই বলি, সে কিন্তু এখন নমিনেশন না পেয়ে সত্য কথাগুলো সে এখন বলছে। এখানে রুমিন ফারহানা হয়ে যাবে, এমপি হয়ে যাবে। এরকম আরো এই যে ঢাকা সম্ভবত 12 আসনে বামপন্থী একজনকে দিয়েছে, সেখানেও বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির। সব জায়গায় 16টাতেই রয়েছে। ওই যে বললাম টোটাল 119টার ভিতরে বিদ্রোহী প্রার্থী, তাহলে 119টা তো এসেই গেছে। যাই হোক, এবার চলেন ভিপি নুরুল হক নূর, সে একটা বক্তব্য দিয়েছে। আর আমাদের ঢাকা 8 আসনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, সে একটা বক্তব্য দিয়েছে। ভিপি নূর যেখানে হাই হাই করছে যে আমি আগে জানলে এই কাজ করতাম না, আর নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে জামাতের প্রশংসায় পঞ্চমুখ। জামাত কিন্তু কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থী দেয় নাই, এমনকি নিজের পকেটের টাকা খরচ করে জোটের প্রার্থীর জন্য দিনরাত উজাড় করে দিয়ে কাজ করছে। জামাত শুধু কেন্দ্র থেকে তার প্রার্থীকে বলেছে তুমি বসে যাও, একেবারে বিনা বাক্য ব্যয়ে বসে গেছে, টাকা খরচ করেছে। কিন্তু সে শুধু তাই নয়, জামাত ইসলাম এই যে আসনগুলো শরিকদেরকে দিয়েছে, সবগুলো কিন্তু এ ক্যাটাগরির। জামাত যেখানে নিশ্চিত আসন পায়, জামাত চাচ্ছে যে তারা আসন পেয়ে আসুক, তারা সংসদে আসুক। তরুণদের সংসদে আসা দরকার, জোট প্রার্থীদের সংসদে আসা দরকার। এ ক্যাটাগরির আসনগুলো ছেড়ে দিয়েছে। অপরদিকে বিএনপি যাদেরকে যে 16টা আসন ছেড়ে দিয়েছে, একটাও কিন্তু সব ওই বিএনপি যেখানে একেবারে খুব বাজে অবস্থা, সেইখানে দিয়েছে সবগুলোতে। সুতরাং আসুন আমরা ওই আলোচনাটা শুনি। আমি যদি জানতাম এই জনপদে নির্বাচন করতে গিয়ে এইভাবে আমাকে আসলে এত ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হবে, তাহলে আমি এইখান থেকে নির্বাচন করতাম না। ঢাকা শহরের মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন খেটে খাওয়া মানুষ, টেলিভিশন
পত্রপত্রিকায় দেখেছে আমার আন্দোলন সংগ্রাম, আমার নির্যাতন নিপীড়নের গল্প। জামায়াত ইসলামের সাথে কাজ করছি, তারা একলিপ্তি মাঠে আছে এবং তারা কাজ করছেন। আমাদের বিভিন্ন জায়গায় সমন্বয় সভা হচ্ছে, আগামী 1-2 দিনে আমার আসনে সকল সমন্বয় সভা হয়ে যাবে। সবাই মাঠে কাজ করা শুরু করে দিয়েছেন, তো ওনারা আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছেন। এখানে যে বিএনপির সাথে জোট হলে যেমন বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা এগুলা নাই, তারপরে টাকা দেওয়া লাগে এটা লাগে না, ওনারা নিজ থেকে কাজ করতেছেন, মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছেন। তো এটা ভালো, আলহামদুলিল্লাহ আমাদের জোটটা ভালো হয়েছে এবং এর মাধ্যমে আমরা বড় ধরনের সাপোর্ট পাচ্ছি।